প্রফেশনাল মোহাম্মদ মোশাররফ হোসেন। জি। আমি একটি প্রতিষ্ঠানে তাদের চাহিদা মোতাবেক কনফিগারেশন অনুযায়ী একটি উন্নত দেশের তৈরি মেডিকেল যন্ত্রপাতির দরপত্র প্রদান করি। আমার জানা মতে ওই প্রতিষ্ঠানে 15 জন বিডার দরপত্র প্রদান করেন। সেখানে আমার দরের অবস্থান 8তম। দরপত্রে যাদের অবস্থান শেষের দিকে, অর্থাৎ যারা লোয়েস্ট দর প্রদান করেছেন, তারাই কি কাজ পাবে, নাকি এখানে আমার মেডিকেল যন্ত্রপাতির তুলনায় তাদের যন্ত্রপাতির তুলনায় আমার যন্ত্রপাতির উন্নত প্রযুক্তির কোনো মূল্যায়ন হবে? লোয়েস্ট দর মানে কি শুধু অপেক্ষাকৃত কম মূল্যই বোঝাবে? এ বিষয়ে আপনার মূল্যবান ব্যাখ্যা আশা করছি। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, দ্য মার্কেটিং অ্যান্ড সেলস। আপনি বলছেন হেলথ কেয়ার প্রফেশনালে মার্কেটিংয়ে অনেকদিন যাবৎ কাজ করছেন, কথাটা কি ঠিক? জি। হ্যাঁ। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি দরপত্র দিয়েছেন, এক্সাম্পল আপনি বলতে চাচ্ছেন সিসিউ, আইসিউ বা ওটি ইত্যাদি যন্ত্রই দিয়ে থাকেন আর কি। তার মধ্যে আপনার ক্লেম হইল যে ন্যূনতম 15 বা 20টা বিডার পড়ছে, আপনার পজিশন মাঝামাঝি, অর্থাৎ 7তম বা 8তম ইত্যাদি। এখন আপনি প্রত্যাশা করতেছেন যে যে আমি উন্নত দেশের করছি, আমার যে মালামাল টেকনিক্যাল স্পেসিফিকেশনতে কমপ্লাই করছে। এখন এর মধ্যে আপনি সাসপেক্ট করতেছেন, প্রত্যাশা করতেছেন যে লোয়েস্ট বিডারও কাজ পেতে পারে। এর মধ্যে আপনার আরেকটা প্রশ্ন আছে, আপনি কাজ প্রত্যাশা করতে চাচ্ছেন না, মানে লোয়েস্ট বিডারই কি কাজ পাবে, এটা প্রথম প্রশ্ন। আর বলছেন যে লোয়েস্ট বিডারের ডেফিনেশন কি। অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন। এটা আমাদের বায়োমেডিক্যাল এবং ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অ্যাড্রেস করতে হবে। কেন করতে হবে? আমি আইএফএমবি ইন্টারন্যাশনাল ফেডারেশনাল বায়োলজিক্যাল, আইএফএমবির অর্থটা কি আপনার জানা আছে? আইএতে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফেডারেশন, এফএ হলো ফেডারেশন, আইএফএমবি বায়োলজিক্যাল অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং। এর আন্ডারে একটা, আপনি কি নাম জানেন যে সেখানে সিইডি, আপনি যদি ওয়েব লিঙ্কে যান দেখবেন লেখা আছে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এই আইএফএমবির মেম্বার যারা হয় তারা সাধারণত হসপিটাল ইঞ্জিনিয়ার বা তাদেরকে ক্লিনিক্যাল বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাড্রেস করা হয়। তারা হেলথ কেয়ারে কাজ করেন এবং এর মধ্যে প্রোডাক্ট সেল হিসেবেও কাজ করেন। আপনার ব্যাকগ্রাউন্ড কি সায়েন্স? জি। সায়েন্স, গুড। তাহলে আপনি উত্তর বুঝবেন। আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট কেমন ছিল? ভালো ছিল। আপনি কি স্টার মার্কস পেয়েছেন নাকি লেটার গ্রেড পেয়েছেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে? জি। আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি আপনি উত্তর সহজেই বুঝে যাবেন। পিপিআর অনুযায়ী গুডস এর ক্ষেত্রে লয়েস্ট বলতে কোনো শব্দ নাই। লয়েস্ট শব্দের অর্থ হলো ইভালুয়েটেড লয়েস্ট। এক্সাম্পল, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা কনফিগারেশন দিয়েছি, আমার কিন্তু পিপিআর এটা উল্লেখ করা যাবে না আমি অমুক অমুক দেশের মাল নিব। তো আমার অবজেক্টিভ মালটা কিনা হইলো তার কোয়ালিটি এনশিওর করতে হবে, কস্টটাকে মিনিমাইজ করতে হবে। তো এখানে যে ইভ্যালুয়েশনটা হয় সেই ইভ্যালুয়েশনটা কয়েকটা ধাপে হয়। প্রথম, সে লয়েস্ট হইলো, সে যদি পাড়ায় পাড়ায় ঘুরে লয়েস্ট, দেখা যাচ্ছে তার ট্রেড লাইসেন্স নাই, বেট লাইসেন্স নাই, আইটি নাই, জনবল নাই, তো টেন্ডারে সুস্পষ্টভাবে 15 থেকে 16টা ইন্ডিকেটর চাওয়া হয়। এখন আপনি যদি মনে করেন বাজারে কয় ধরনের কলাই আছে, একই ধরনের সাগর কলা আছে, নেপালেরও আছে, বাংলাদেশেরও আছে, ভুটানেরও আছে। কিছু কলা আছে পচা, ব্যাকডেটেড, সার্টিফাইড বিহীন, অথবা আপনি সেই কলাটা খেলে পরে পরবর্তীতে সার্ভিস পাবেন না, আপনি বিষক্রিয়াও হতে পারে।
তো এই প্রিলিমিনারি কমিটি যেটা আছে সে এক্সামিন করে সে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটিকে দিবে। যেহেতু আপনি বলছেন বড় বড় যন্ত্র, সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাব কমিটি যেটা কনসিস্ট থাকে, যেখানে মেডিকেল যন্ত্রপাতি ব্যবহারকারীর পক্ষ থেকে, আসলে মেডিকেল যন্ত্রপাতি ব্যবহারকারী যেটা বলা হয় আমাদের দেশে, কিন্তু উন্নত বিশ্বে বলা হয় মেডিকেল যন্ত্র ব্যবহারকারী হইল পরিষ্কার অর্থেই রুগী। কেননা আপনি যখন গাড়িতে ওঠেন, আপনি গাড়ির মালিক, আপনিই ব্যবহারকারী। প্রকৃতপক্ষে যিনি ড্রাইভ করতেছে উনি ব্যবহারকারী নেন, উনি হলেন ড্রাইভার। আপনি কি বুঝতে পারছেন? আমরা অনেক সময় বলি ইউজার হাসপাতালে ডাক্তার লাগবে। অফকোর্স এটা আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, কিন্তু ইউজার শব্দের অর্থ হলো যে ব্যবহার করবে। আর আসলে মেশিন যারা চালায় তাদেরকে সিম্পলি অপারেটর বা টেকনিশিয়ান বলা হয়। তারপরেও বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের চাহিদা অনুযায়ী টেকনিক্যাল স্পেসিফিকেশন বানানো হয়। অবশ্যই একটা ইন্টেলিজেন্ট ডাক্তার, সে একটা জমির মালিক, সে শুধু একটা ইতিহাস বলবে কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে বলবে যে ভাই আমার এত ছটা জায়গা আছে বা এতটুকু জায়গা আছে, আমাকে একটা বিল্ডিং করে দেন, এই কটা বাথরুম এইটারে করে দেন, আমি এই সুযোগ সুবিধাটা আমি রুগীকে প্রোভাইড করতে চাচ্ছি, এতটুকুই এনাফ। কিন্তু কি আর ম্যাটেরিয়ালস মেথড কি থাকবে, উইন্ডো কয়টা থাকবে, জানালা কয়টা থাকবে, বাথরুম কয়টা থাকবে, ম্যাটেরিয়ালস মেথড কী করতে হবে, সেটা কিন্তু আমি একটা ইঞ্জিনিয়ার, ডক্টরেট করা ইঞ্জিনিয়ার, আমি কিন্তু সিভিল ওয়ার্কে এটা ইন্টারাপ্ট করবো না, যেহেতু আমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়ি নেই। তো সুতরাং আমাদের এই হেলথ সেক্টরের টেকনিক্যাল স্পেসিফিকেশন যখন ডেভেলপ করা হয়, তখন আমাদের প্রথম একটা উন্নত বিশ্বের সাথে তুলনা করলে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার জন্যই একটা কমিটি থাকে। সেই কমিটির মধ্যে থাকতে পারে যেমন একটা মেডিকেল টেকনোলজিস্ট, যে যন্ত্রটা অপারেট করতেছে সেই জিনিসটা, আবার একজন ডাক্তারও থাকতে পারে। কিন্তু গ্লোবালি এটা স্বীকৃত হয়েছে যে 60% ইঞ্জিনিয়ারিং ইনপুট লাগবে আর 40% লাগবে হসপিটাল ইনপুট। এই রেশিওটা হয়ে যাবে আসলে 60 আর 40 যদি করি তাহলে 4 আর 6, আবার যদি ভাগ দিই 100ই যদি হয় তাহলে রেশিও হইতেছে 2:3, যেভাবেই বলেন না কেন। তার মানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রিবিউশন অনেক বেশি। তো লয়েস্ট বলতে শব্দের অর্থ হলে তার কয়েকটা টায়ার পার হইতে হবে। যেমন ধরেন টেকনিক্যাল স্পেসিফিকেশনে ম্যাটেরিয়ালস, মেথড, তার কোয়ালিটি, পাস্ট পারফরমেন্স, তার সার্ভিস পারফরমেন্স, এইগুলা ম্যাটেরিয়ালস মেথডে এবং কি কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছিল এগুলা সার্টিফিকেট দিয়ে এবং ক্যাটালগ দিয়ে মেজর একটা ইভ্যালুয়েশন করতে হয়। সেই ইভ্যালুয়েশন করার পরে প্রিলিমিনারিতে মনে করেন যেটা দাবি করা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 কমার্শিয়ালি আউট হয়ে যায়, আবার টেকনিক্যাল কমিটি থেকেও আউট হয়ে যায়। সুতরাং আপনি যদি আপনাদের মধ্যে কেউ ক্লেম করেন যে আমি দর কম দিছি, আমি মনে হয় কাজ পাবে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাজেট আছে এক্সাম্পল একটা শাড়ি কেনার জন্য, আপনি মিসেজের জন্য 10,000 টাকা, আপনি নিশ্চয়ই শাড়িটার বর্ণনা দিয়েছেন বা কাপড়টার বর্ণনা দিয়েছেন। বর্ণনা দেওয়ার পরে একজন বিডার 5,000 টাকা দিচ্ছে, আরেকজন 6,000 দিচ্ছে, আরেকজন 7,000 দিচ্ছে, আরেকজন 8,000 দিচ্ছে, আরেকজন 9,000 দিচ্ছে, আরেকজন 10,000 দিচ্ছে। প্রশ্ন জাগে ভিন্ন জায়গা থেকে, এখন আপনি কোন শাড়িটা নেবেন? তাহলে নিশ্চয়ই শাড়ির সুতার কি কোয়ালিটি আছে, দৈর্ঘ্য কত আছে, পাশে কত আছে, তার সুতি কত % থাকবে, আয়রন করা লাগবে কিনা, প্রত্যেকটা প্যারামিটার আপনি বর্ণনা দিচ্ছেন। এদের সাথে যারা কমপ্লাই করবে এবং ম্যাটেরিয়ালের সাস্টেনেবিলিটি কতটুকু, তার অরিজিনেট কতটুকু, এবং এই যে জিনিসটা আছে এই জিনিসটা আপনার ইঞ্জিনিয়ার কতটুকু আছে, আপনার এই শাড়ির কোয়ালিটিটা সার্টিফিকেট দ্বারা, অর্থাৎ একটা রেগুলেটরি বডি সার্টিফিকেট দ্বারা প্রমাণ করতে হবে যে আপনার এই শাড়ির কোয়ালিটি ভালো। আমি বলবো 5,000 টাকারটাও ভালো, 6,000 ভালো, 7,000 ভালো। কিন্তু আপনি অবশ্যই চিন্তা করবেন আপনার পার্টনার যে শাড়ি পরবে তাকে জিজ্ঞাসা করবেন তার আরাম কেমন লাগে, আরামদায়ক কেমনে। আমরা সাধারণত কটন যেটা আস্থা আছে সেটি বেশি আরামদায়ক এবং হ্যাজার্ডস হয় না। তো এখন তো আপনি রুগীকে জিজ্ঞাসা করতে পারতেছেন না, আর রুগীও জানে না যে আপনি কোন মেশিন দিয়ে আরাম পাবেন, কোন ওটি টেবিলে শুলে আরাম পাবেন। এখন আপনার হেড রেস্ট আছে, ব্রেক রেস্ট আছে, টিল্টিং আছে, শোয়ার আছে, ম্যাট্রেসের কোয়ালিটি আছে। তাহলে একটা বিছানা যদি মনে করেন, সেই ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালস মেথডে
একজন বায়োমেডিক্যাল বা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রথমেই পড়া হয় ম্যাটেরিয়ালস মেথড। কোন কোন ম্যাটেরিয়াল যে এটা তৈরি করা হয়েছে, কোন কোন ম্যাটেরিয়ালসের সাইড ইফেক্ট আছে, কোন কোন ম্যাটেরিয়ালসে অ্যালার্জি আছে, কোন কোন ম্যাটেরিয়ালসে এই জিনিসটা আছে, এই জিনিসটা রিসার্চ এবং গবেষণা করে তার লাইফ সাইকেল কতটুকু যাবে, সাস্টেনেবিলিটি কতটুকু যাবে, এই জিনিসটা প্রত্যেকটা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার যখন এমএস পিএইচডি করে তাদের এই জাতীয় জার্নাল পাবলিকেশন করতে হয় আন্তর্জাতিক পুলে, এবং তাদের কোর্সেও পড়তে হয়, পরীক্ষা দিয়েও আসতে হয়, এবং প্র্যাকটিক্যালি তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষিত হতে হয়। তার মানে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি একটা গাড়ি কিনতে যাবেন, নিশ্চয়ই প্রথমে আপনাকে করতে হবে, আপনাকে ভালো একটা লাইসেন্সধারী ড্রাইভার নিয়ে যেতে হবে। আপনি যাবেন নাকি একটা আনারি ড্রাইভার নিয়ে যাবেন? প্রশ্নের উত্তর দেন। একজন দক্ষ ড্রাইভার আমি সিলেক্ট করব। আপনি দক্ষ ড্রাইভার কি দিয়ে পরিচয় পাবেন? মানে দক্ষর তো ডেফিনেশন নাই। তার ড্রাইভিং লাইসেন্স দেখবো কতদিন, ড্রাইভিং লাইসেন্স কতদিন? আপনি 17 বছরের লাইসেন্স আছে, আবার 5 বছরের লাইসেন্স আছে। 17 বছরটাকে প্রিফার করব, এবং আমি আচ্ছা। কিছু তাকে প্রশ্ন করে আপনাকে বলি, একজনের ড্রাইভিং লাইসেন্স আছে, তার বয়স 72, সে তো অনেক অভিজ্ঞ, তারে নিবেন? কেন নিবেন না? সেই হয়ে গেছে। তার বডি ফিটনেস যদি ভালো থাকে, চোখের ভিশন যদি ভালো থাকে, 72 বছর যদি সে ফিট থাকে হবে। তো বয়স ইজ নট মেজর ফ্যাক্টর। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে তার ফিটনেস এবং সার্টিফিকেশন। আপনি বললেন যে মিনিমাম 5 or 6 ইয়ার্সে এই ড্রাইভিং লাইসেন্সে কি কি গাড়ি চালাইছে, কোন কোন রোডে গেছে, লং রুটে গেছে, তার জীবনে অ্যাক্সিডেন্ট কতটুকু, ইনসিডেন্ট কতটুকু, এগুলো অভিজ্ঞতা জাজ করবেন, এবং যে গাড়িটা টেস্ট করতে যাচ্ছেন সেই মডেলের গাড়ি চালাইছে কিনা। যদি চালায় না থাকে, এক্সাম্পল, আপনি অবশ্যই একটা টয়োটা করোলা বা প্রিমিয়ার গাড়ির ড্রাইভারকে দিয়ে কখনোই ট্রাক কিনতে যাবেন না। তদ্রূপ একটা ট্রাকের ড্রাইভার দিয়েও একটা গাড়ি কিনতে আইসেন না, কারণ যার যার নির্দিষ্ট লাইসেন্স। যেমন গ্লোবালি আমি একটা ইভলিউশন করব, আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আমার কতটুকু ক্ষমতায় আছে, আমি হয়তো অ্যাট বেস্ট 20টা মেশিনের কারিকুলাম আমার জানা আছে। এইভাবে রেডিওলজিক্যাল ইমেজিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ল্যাবের জন্য আলাদা আছে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইসিইউ ভেন্টিলেটরের জন্য আলাদা আছে। এক্সাম্পল, আপনারা যখন হাসপাতালে যাই বা আমরা যখন হাসপাতালে যাই, মেডিসিনের ডাক্তার হইল কি রেফারেল ডাক্তার, অর্থাৎ প্রাইমারি ইনভেস্টিগেশন করে সে বুঝতে পারে এই রুগীটিকে ওই জায়গায় পাঠাইতে হবে। তো আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কেমিক্যাল বা বায়োমেডিক্যাল, তখন হলাম আমরা রেফারেল ইঞ্জিনিয়ার। আমি তার টার্মোলজিটা বুঝে বলবো, একজন এসে বলল, স্যার আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করছেন, বিশেষজ্ঞ হয়েছেন, আপনি গ্র্যাজুয়েট করছেন, আমাকে সিটি স্ক্যান করে দেন। তার উত্তর হবে যে, বাবারে আমি তো সিটি স্ক্যানের উপরে না, আমি সিটি স্ক্যানের জন্য আমার এমএস বা ডক্টরেট করা আছে, ওই গ্রুপের কাছে যান, ভালো উত্তর দিতে পারবে। তদ্রূপ যখন আমরা হাসপাতালে যাই, জেনারেল মেডিকেল অফিসারকে দেখাই, সেই মেডিকেল অফিসারটা বলতেছে কি যে, আমি তো না, যেহেতু এটা মানে সার্জারি কেস হইতে পারে, তাহলে আপনার যদি পেটের সার্জারি করতে হয় তাহলে জেনারেল সার্জনের কাছে যান, আর ইউরোলজি কিডনি যদি হয় তাহলে নেফ্রোলজির কাছে যান, আর হার্টের অপারেশন যদি হয় তাহলে কার্ডিয়াক সার্জনের কাছে যান। এই রেফারেল ইঞ্জিনিয়ার সত্যিকার অর্থে একটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, অফকোর্স ভালো একটা ডিগ্রি, এরা হইলে রেফারেল ইঞ্জিনিয়ার। আর একই সাথে সারা বিশ্বেই বলা হয় একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারকে ট্রিট করা হয় যে গুড বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট টেকনিশিয়ান। আমিও একজন পিএইচডি হোল্ডার, আমি টেকনিশিয়ান হিসেবে আমাকে অ্যাড্রেস করতে পছন্দ করি, কারণ টেকনিশিয়ান হলো কি, সে থিওরিও জানে, প্র্যাকটিক্যালও জানে, মেশিনটা চালাইতেও জানে, মেরামত করতেও জানে। তো আমি আপনার মূল কোশ্চেনে আসি, লয়েড বলতে পিপিআরে কোনো শব্দ নাই ঘটছে, সার্বিক ইভ্যালুয়েশন যখন হবে, ইভ্যালুয়েশন হয়ে আমার চাহিত তথ্য অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী যে ফিড হবে, সেখান থেকে মনে করেন 15টা পড়ছে, হয়তো 7টা আগেই বাদ গেল, ফিড হইল না। এর মধ্যে উপরের 5টা আপনি বলছেন 8 নাম্বার, আমি ধরে নিলাম 8 নাম্বার না 9 নাম্বার, 9 নাম্বার থেকে উপরে উঠলেই যে ফিট হবে তাও না। এই উপরে প্রাইজ পানেই ফিট নেয়, বেশি প্রাইজ দেওয়া ফিট নেয়। অনেকেই মনোপলি প্রাইজ দিয়ে থাকে যে আমি ব্যবসাটা যেন পাই, আমার চ্যানেল আছে, আমি এইভাবেও দাম দেয়। কিন্তু এটা ইভলিউশন করতে সতর্কতার সাথে, যেটা টেকনিক্যালি ফিট হবে এর মধ্যে 3টে বা 4টে 5টা হবে,
এর মধ্যে যেটা প্রাইস কম হবে এটিকে বলা হবে ইভালুয়েটেড লোয়েস্ট। এবার ইভালুয়েটেড লোয়েস্ট হলেই শেষ নয়, এরপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনের পূর্বে তাকে পোস্ট কোয়ালিফিকেশন করতে হবে। কেননা জিনিসটা আপনি যার কাছ থেকে যন্ত্রটা কিনতেছেন তার আসলে সত্যিকার অর্থে এজেন্সিশিপ আছে কি না আপনি চেক করতে হবে, তার প্রিমাইস আছে কি না চেক করতে হবে, যে কাজটা দিচ্ছেন সেই কাজে 5 বছর যাবৎ তার রিলেটেড ডকুমেন্ট আছে কি না, কাগজ দেখলেন, প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করেন। এখন একটা ওটি লাইট এবং সার্জারি ডিপার্টমেন্টের যন্ত্রগুলো ক্রিটিক্যাল, এগুলো পরিচালনা করার জন্য তার 5-7টা ইঞ্জিনিয়ার আছে কিনা, এবং আপনি রেজিস্টারে দেখবেন যে ওই মালিক সে একজন ইঞ্জিনিয়ার কিনা, বা তার এমডি বা তার সিও ইঞ্জিনিয়ার কিনা, সেটা ড্রাইভ করতে পারে কিনা, এবং সে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার কিনা, এটাও আপনার দেখার বিষয়, এবং তার ওয়ার্কশপ আছে কিনা, এবং এই লোকগুলোকে পরিচালনা করার জন্য বেতন ভাতাদি দিয়ে স্ট্যান্ডার্ড করছে কিনা, তাদের ওই ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ নেন, মেধা নেন, এবং তারা যে কাজ করছে হালনাগাদ তথ্য নেন, এবং ওয়ার্কশপ ফ্যাসিলিটিস দেখেন। সে যে বলে যাচ্ছে আমি সার্ভিস দিব আফটার সেল সার্ভিস, আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় আফটার সেল সার্ভিসের কমিটমেন্ট করে মেশিন যখন নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে ইউরোপ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছে। তার মানে মনে করতে হবেন যে উনি হাইস্ট হয়েছে, তার যন্ত্র ভালো সবই ভালো, কিন্তু এখানে কিন্তু রিসোর্স নাই, যার ফলে ওই টাকাটা শুধু যন্ত্রের জন্যও দেয় নাই, তার যে নিজের ইঞ্জিনিয়ার নাই, বিদেশি ইঞ্জিনিয়ার 5 স্টার হোটেল লাইনে খাওয়াইতে হবে সে চিন্তাটাও করছে। তারপরেও আপনি সর্বোচ্চ হাইস্ট যেটা লয়েস্ট যেটা বলবেন এই পোস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন করে, একটা হলো টেকনিক্যাল ইভ্যালুয়েশন আর ওটা হলো পোস্ট কোয়ালিফিকেশন আফটার সেল সার্ভিস। এই কোম্পানিটা দেউলিয়াও হইতে পারে, এটা কি প্রোপ্রাইটারি কোম্পানি না লিমিটেড কোম্পানি, তার এমডি আছে না সিও আছে না সিআর আছে, তার অ্যাসেট ভ্যালু কত ইত্যাদির আলোকে যদি আপনি কাজটা দেন, এবং তার পারফরমেন্স কয়টা ওয়ার্ক অর্ডার এই বাংলাদেশে এক্সিকিউট করছে, এবং যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছেন ওয়ার্ল্ড ওয়াইডই রিপুটেড কয়টা জায়গায় হাসপাতাল আছে, এই ডাটাগুলো কালেকশন যখন আপনি করবেন, করে সেটা আপনি নির্ধারণ করবেন, এই নির্ধারিত ভ্যালুর মধ্যে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে যে লয়েস্ট হয় সেই কেবল দাবি করতে পারে ইভালুয়েটেড লয়েস্ট। কিন্তু প্রচলিত বাজার আছে, আপনি যেটা ফেস করেন, আমি অনেক সময় ইভ্যালুয়েশনে যায় সেরে আমার কাছে ফোন কম আসে, অনেকেই পেপার পত্রিকায় দিয়ে দেয় আমি লয়েস্টেও কাজ করি পাই নেই, এবং অনেক জায়গায় উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে যায় বলে এই যে আমার লয়েস্ট হাইস্টকে কাজ দিছে বা টাকা খায়। আসলে প্রকৃতপক্ষে আমাদের রেগুলেটরি বডি যারা আছে তখন তাদের এই সময়টা বিবেচনা করার সময় থাকে না। তারা পত্রিকায় যারা লেখে তারা তার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার না, তারা তো ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার না। পত্রিকা যাকে বলে দিল, মিডিয়া যা বলে দিল সেই জিনিসটাই লেখে, কিন্তু মিডিয়া যদি প্রশ্ন করতো যে আপনি ডাটা আর ওই ডাটা কম্পারিজনকে একটা খবর বা নিউজ করতো, বা স্টেক হোল্ডার যারা আছে আমাদের প্রকুর এন্টিটি, এই দক্ষতাটা যদি থাকে সে কাউন্টার প্রশ্ন যদি করতো, তাহলে সে আর টেন্ডার দিয়েই তদবির শুরু করতো না যে আমি লয়েস্ট আমি কাজ পাবো, এবং ভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে পরে যখন লয়েস্ট হয়ে সে মনে করে সেও হয়তো বুঝে না, আবার যে বলে করতেছে আমি হয়তো বুঝি না, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া লয়েস্ট হয়েছে কাজ তো পাওয়াই যাবে। তো লয়েস্টকে দেওয়ার জন্য এনকারেজ থাকে, কিন্তু ফিট যখন না হয় প্রথম যে বিডার যাদের সাথে কথা বলছে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, এর মধ্যে হয়তো কিছু আপ্যায়ন থাকতেও পারে, পরবর্তীতে ক্যামেরা বন্দি করে এগুলিতে ম্যানিপুলেশনও করে। যে সত্যিকার অর্থে আমি আমার জীবনে যে ভিডিপুলেশন করতেছি আমাকে কেউ বলতে পারে না যে আমি লয়েস্ট আছি হাইস্ট আছি, হয়তো 2-1 ফোন করে বলে আমাকে যে আমার কোয়ালিটি, আর আমি যদি লিভুলেটেড লয়েস্ট হিসেবে আমার ম্যাটেরিয়াল যদি ঠিক থাকে তাহলে আমার বিষয়টা একটু ভেবে দেখবেন। এইভাবেই ফোন আসে, উচ্চ মহল থেকে আমার কাছে কোনো ফোনও আসে না এবং চাপও আসে না। ভিন্ন জায়গাতেই যাই, আমি অনেক জায়গাতেই কাজ করছি, যেমন বিগত নিউরো সায়েন্সে কাজ করছি ঢাকা মেডিকেল, আমার কাছে কোনো চাপ আসে না। আবার বিশেষ কতগুলো ক্ষেত্রে যেখানে প্রকিউরমেন্টের জনবল দুর্বল এবং অভিজ্ঞ নাই, সেই ক্ষেত্রে বিনোদনের সাথে যোগাযোগ করে তারা ম্যানিপুলেট করে নানান কিছুই করে। তার মানে A to Z ওই বিটটাকে কমপ্লিট টেকনিক্যালি এবং পোস্ট কোয়ালিফিকেশন দিয়ে ফিট করার পরে তারপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন যখন হবে, কমপ্লিট না হওয়ার পর্যন্ত ইভ্যালুয়েটেড লয়েস্ট আনটিল ওয়ার্ক অর্ডার না পাওয়া পর্যন্ত সে যদি বলে আমি লয়েস্ট বিডার, এটা লয়েস্ট বিডার না, পিপিআরে বলা হয়েছে ইভ্যালুয়েটেড লয়েস্ট, অর্থাৎ সে পরীক্ষা দিয়েই
সমস্ত কাঠখড়ানি পুরাই কোয়ালিটি যে চাওয়া আছে তার 100% মিল, 100% না 90% মিল আছে বা কিছু ডেভিয়েশন থাকতে পারে, এবং তার কোয়ালিটি দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা হবে এটি এনশিওর করতে হবে। তার ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্সি দিয়ে, মেডিকেল ইন্টেলিজেন্সি দিয়ে, নার্সিং ইন্টেলিজেন্সি দিয়ে এবং হেলথ টেকনোলজির ইন্টেলিজেন্সি দিয়ে। সুতরাং একটা মেশিনকে ইভলিউশন করতে গেলে মেজর কম্পোনেন্ট হলো, যদি সিটি স্ক্যান এমআরআই হয় তাহলে মেডিকেল টেকনোলজিকে সাথে রাখলে পরে, আর এক্স রে রেডিওলজি ইঞ্জিনিয়ার সে আজ থাকতে পারে। মেডিকেল কলেজে যারা সিটি স্ক্যান এমআরআই হাত দিয়ে চালায়, আমাদের দেশে হয়তো প্লেট দেখে বর্তমানে ডিজিটালাইজড হয়ে গেছে সারা বিশ্বেই, সেই ক্ষেত্রে ফিল্মলেস বা ফিল্মও দেয়, তারা কিন্তু ডাক্তাররা নিজেরাই ওই এমআরআই বা সিটি স্ক্যান রুমে বসেই তারা এই ছবিগুলো নেয়। আর অনেক দেশে দেখবেন ওটি টেবিল, ওটি লাইট ডাক্তাররাই চালায়। সেই ক্ষেত্রে ডাক্তার মহোদয়কে একটা ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা সাবজেক্ট 6 মাসের জন্য পড়ানো হয়। এটা আমাদের দেশে এখনো গড়ে ওঠে নাই। মাননীয় আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী এই স্টেপ নিয়েছেন, নিমেও স্বাবলম্বী হতে চলেছে। এই বছর ভালো কাজ করছি আমি বলে মনে করি, আউটকাম পরিচিত। সামনে আমাদের 251টা পদ আসছে। আমি মনে করি এখানে অনেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যোগদান করবে এবং তারা প্রশিক্ষিত হবে। আমার বয়স এট দ্য এন্ড অফ দ্য লাইফ, চাকরির টেনিয়র, আমি তাদেরকে প্রশিক্ষণ দিব। তারা তাদের দক্ষতা ইন্টেলিজেন্সি দিয়ে এই যে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোশ্চেন সেটা দূরীভূত হবে। তবে পিপিআরে লয়েস্ট বলতে কিছু নাই। যেহেতু আপনি বলছেন যে 8 নম্বর বা 9 নম্বর বিডা, আপনি হাঁপানোরও কিছু নাই, জাস্ট অপেক্ষা করেন। একদিনই আপনি হয়তো লয়েস্ট স্টিপুলেটেড বিডার হিসেবে কাজ পেয়ে যেতে পারেন। দুঃখ করার কিছু নাই। ধন্যবাদ আপনাকে।